আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। সম্প্রতি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, অত্যন্ত খ্যাতিমান অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশ প্রসঙ্গে কিছু কথাবার্তা বলেছেন। অমর্ত্য সেনের নামটি বাংলাদেশে অত্যন্ত পরিচিত। নিজেদের দেশে অর্থনীতিবিদ অনেক থাকবার পরে, বিশেষ করে নোবেল জয়ী থাকবার পরেও, এবং যিনি অর্থনীতির ছাত্র শিক্ষক প্রফেসর মোহাম্মদ ইউনুস থাকবার পরেও বিগত সরকার অমর্ত্য সেনকে অনেক ক্ষেত্রে উদাহরণ হিসেবে অনেক আলোচনায় টেনে এনেছেন এবং অমর্ত্য সেন বাংলাদেশে বেশ কয়েকবার এসছেন। সম্প্রতি বাংলাদেশে অমর্ত্য সেন কিছু কথাবার্তা বলেছেন এবং তার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াত ইসলামীরও প্রতিক্রিয়া দেখলাম। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশে চলমান চ্যালেঞ্জগুলো গভীরভাবে তাকে প্রভাবিত করছে। অধ্যাপক অমর্ত্য সেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলেও আশাহত হয়েছেন এমনটা মনে হয়নি, এবং তিনি মোটামুটিভাবে আশাবাদী বলাই যেতে পারে এই পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অধ্যাপক অমর্ত্য সেনের মূল্যায়ন আমরা পিটিআইয়ের এই সাক্ষাৎকারের ভিত্তিতে যদি সেটি দেখবার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন মনে করেন যে বাংলাদেশের সমাজ এবং অর্থনীতি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ভূমিকার তিনি অত্যন্ত প্রশংসা করেছেন। তিনি বলেন যে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি, জন্মহার হ্রাস এবং গড় আয়ু বৃদ্ধির মতো ইতিবাচক যে দিকগুলো রয়েছে যা প্রশংসার যোগ্য। তবে বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রফেসর অমর্ত্য সেন বলেন যে বাংলাদেশে সংবাদপত্র তুলনামূলকভাবে স্বাধীন। সরকার বিরোধী অবস্থা নিয়ে অনেক সংবাদপত্র কাজ করলেও দেশের গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। প্রফেসর অমর্ত্য সেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, অনেক দেশের মতো তারা সরাসরি শাসন ব্যবস্থা দখল করেনি, যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দেন তিনি। তার মতে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে এটি অন্য দলগুলোর অতীত ভুলের পুনরাবৃত্তি হবে। প্রফেসর অমর্ত্য সেন অধ্যাপক ইউনুসের ভূমিকা এবং চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন এবং তিনি বলেন যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একজন দক্ষ ব্যক্তি এবং তার উপর আমার আস্থা আছে। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তবে দেশের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভারসাম্য রক্ষা করা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। নোবেল বিজয়ী অমর্ত্য সেন সংখ্যালঘু নির্যাতন এবং সামাজিক সহিংসতা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে নির্যাতন এবং মন্দিরে হামলার কঠোর নিন্দা জানান অমর্ত্য সেন। তিনি বলেন, সরকার ও জনগণের উভয়ের দায়িত্ব ছিল এসব সহিংসতা প্রতিরোধ করা। অতীত থেকে শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি। আমরা এই বিষয়ে জামায়াত ইসলামীর একটা প্রতিক্রিয়া দেখলাম। অমর্ত্য সেনের মন্তব্যের প্রতিক্রিয়া জামায়াত ইসলামীর বাংলাদেশের আমির শফিকুর রহমান ফেসবুকে একটা পোস্ট দেন এবং তিনি বলেন যে অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করছেন। তার মতে বাংলাদেশকে সহনশীলতার পাঠ দেওয়ার প্রয়োজন নেই এবং তিনি যেখানে বাস করেন সেই সমাজের রাজনীতি নিজেদের অবস্থান দেখা উচিত। এখানে বলে রাখা ভালো যে যে কোনো গবেষক, যে কোনো বুদ্ধিজীবী যে কোনো দেশ সম্পর্কে, যে কোনো পৃথিবীর যে কোনো অংশের মানুষ সম্পর্কে বা যে কোনো ভূখণ্ড সম্পর্কে কিন্তু তার মতামত দিতে পারেন। তিনি প্রভাব বিস্তার করছেন না, তিনি তার মতামত দিচ্ছেন। তৃতীয় কথা হচ্ছে যে অমর্ত্য সেন ভারতের অভ্যন্তরীণ বিষয়েও কিন্তু কথা বলেন, আমরা জানি, এবং তার জন্য তিনি সাফারও করেছেন। যাই হোক, জামায়াতের আমির শফিকুর রহমান আরও বলেন যে বাংলাদেশের জনগণ 15 বছর ধরে তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। অমর্ত্য সেন পতিত স্বৈরাচারকে সমর্থন দিচ্ছেন, যা বিস্ময়কর ও নিন্দনীয়। তিনি দাবি করেন আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর নির্যাতনের জন্য দায়ী এবং অমর্ত্য সেন এই সত্য বলার সাহস রাখেন না। নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে নতুন করে আলোচনা এনেছে। একদিকে তিনি বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন, অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
জামায়াত ইসলামী তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ বলে মনে করছে। এই বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সব কথার মূল কথা যেগুলো প্রফেসর অমর্ত্য সেন বলেছেন সেগুলোকে আমরা একেবারে অস্বীকার করতে পারি, উড়িয়ে দিতে পারি, অযৌক্তিক, অবৈজ্ঞানিক, সেটা আমরা বলতে পারি না। কিন্তু আবার তার প্রতিক্রিয়ায় যে কথাগুলো বলা হচ্ছে যে তিনি কথা বলবার ইখতিয়ার রাখেন কিনা সেটাও আমরা বলতে পারি না। নিঃসন্দেহে অমর্ত্য সেনের কথার সঙ্গে আমাদের একমত হতে হবে এমন কোনো কথা নেই। তার বক্তব্যের আমরা বিরোধিতা করতে পারি, সেটাও পারি, কিন্তু তার কোনো এখতিয়ার নাই তিনি বিষয়ে বলবেন না, এ কথা আমরা বলবার অন্তত গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রের কথা চিন্তা করলে আমরা সেটা বলতে পারি না। প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো তার ব্যক্তিগত বন্ধুতার যে রয়েছে সেই বন্ধুতার কারণেই হয়তো তিনি বলেছেন, কিন্তু এটা তিনি স্পষ্ট করে বলতে পারেননি বা বলেননি যে আসলে সরকারটা ঠিকঠাক মতো কাজ করতে পারছে না। তাদের গভর্নেন্সের একটা বড় দুর্বলতা রয়েছে, সেটা আর্থিক খাতে বলি, সামাজিক খাতে বলি, আর রাজনৈতিক ক্ষেত্রে বলি। অনেকগুলো সংস্কারের ইস্যু এই সরকার সামনে নিয়ে এসছে, কিন্তু সেই সংস্কারগুলো করবার কোনো উদ্যোগ কিন্তু এখনও পর্যন্ত আমরা সরকারের দিক থেকে দেখতে পাই না। তবে অমর্ত্য সেন অবশ্যই বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতের যে ভূমিকা, সেই ভূমিকার বিষয়ে ভারতীয়দের যদি তিনি কিছু বলেন বা বলতে পারেন সেটা বাংলাদেশের জন্য এবং ভারত বাংলাদেশি সম্পর্কের জন্য নিঃসন্দেহে কল্যাণকর হতে পারে। কিন্তু সেই বিষয়ে তিনি কতটা উদ্যোগী সেটি নিয়ে সংশয়েরও যথেষ্ট অবকাশ রয়েছে এবং সেরকম কোনো উদ্যোগ তার কাছ থেকে আমরা এখনও পর্যন্ত দেখি না। যদিও কথা ঠিক যে অমর্ত্য সেন বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীর মতোই তার নিজ সরকারের কাছে খুব একটা গ্রহণযোগ্য নন বা তাকে তারা খুব একটা সম্মানের সঙ্গেও বিবেচনার মধ্যে নেয় না, সেটিও আমাদের মাথায় রাখা দরকার। সব মিলিয়ে যেটা বলতে চাই, কোনো ভারতীয় কথা বললেই ভারতে 150 কোটি মানুষ আছেন, তাদের মধ্যে সবাই খারাপ, তাদের মধ্যে শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে তারা অনেকখানি এগিয়ে, অনেক জ্ঞানীগুণী বিশ্বমানের ব্যক্তিত্ব সেখানে রয়েছে। সো তারা যদি আমাদেরকে কোনো পরামর্শ দেন বা আমাদের সম্পর্কে তাদের কোনো অবজারভেশন থাকে, সেটা উড়িয়ে দেয়া আমি মনে করি না কোনো সুবিবেচনা প্রসূত কাজ। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেশের বাইরে বা দেশের ভেতর থেকে যাদের কথাই আসুক না কেন, যারাই কথা বলুন না কেন, তাদের কথাগুলো বিবেচনায় নেবেন। সব কথা গ্রহণ করতে হবে এমন কথা নেই, কিন্তু কথাগুলোকে উড়িয়ে দেওয়া বা প্রত্যাখ্যান করবার যে প্রবণতা, সেটি রাজনৈতিক সংস্কৃতির জন্যে, দেশের বিকাশের জন্যে, বুদ্ধিবৃত্তির চর্চার জন্যে কোনো অবস্থাতেই কল্যাণকর এবং সুখকর নয়। আমি আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বুদ্ধিজীবীদের কথা শুনবেন, বুদ্ধিজীবীদের কাছে যাবেন। যদিও আমরা উল্টোটা দেখি যে বুদ্ধিজীবীরাই আসলে রাজনীতিবিদদের আশ্রয় প্রশ্রয় বা আশীর্বাদের জন্য ব্যস্ত হয়ে থাকেন, কিন্তু একটা সুস্থ সমাজের জন্য, একটা গণতান্ত্রিক সমাজের জন্য রাজনীতিবিদরা বুদ্ধিজীবীদের সঙ্গে পরামর্শ করবেন, নাগরিক সমাজের সঙ্গে পরামর্শ করবেন, তাদের কাছে যাবেন, সেটাই স্বাভাবিক। সেটা তিনি দেশের হন কিংবা দেশের বাইরের হন। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।